প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এর আগে কিন্তু আমরা 7টা লেকচার শেষ করেছি। একটু মনোযোগের সাথে শুনলে বুঝতে পারবা। তো 7টা লেকচার যে শেষ করেছি, সেই 7টা লেকচারে যা যা পড়িয়েছিলাম সেটার জন্য আমরা সূত্র দিয়েছিলাম 4.1-এ। সেই সূত্রটার নাম ছিল হচ্ছে পার্ট 1। যদিও পার্ট 1 এভাবে লিখিনি, ধরে নাও পার্ট 1 1 থেকে 5 পর্যন্ত সূত্র দিয়েছিলাম এবং আমরা অনেকগুলো লেকচারও শেষ করলাম, প্রায় 7টা লেকচার শেষ করলাম। তো 7টা লেকচারের পর আমরা 8 নম্বর লেকচারে আসছি। এখন যে অঙ্কগুলো করবো এগুলোর জন্য আরেকবার সূত্র দেওয়া দরকার। এখানে অনেকগুলো সূত্র আছে, তাই আমরা সূত্রের নাম দিয়েছি পার্ট 2। তো 6 নম্বর সূত্র দেখো, এত এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। দুইটা বিন্দুর সংযোগ রেখাকে যদি ব্যাস ধরি আমরা, 6 নম্বরের ব্যাখ্যা করতেছি আমরা এটার। তো মনে করো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুই বিন্দুর সংযোগ রেখাকে আমরা এভাবে নিতে পারি। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এই যে এই রেখাটাকে যদি ব্যাস ধরি, ব্যাস ধরে বৃত্তটা কেমন হবে? মোটামুটি এরকম হবে, কিন্তু এমনি বোঝানোর জন্য কাছাকাছি এরকম হবে। তাহলে এই বৃত্তটার সমীকরণ নির্ণয়ের জন্য সংক্ষেপ সূত্র হচ্ছে যেটা x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এই বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য, অর্থাৎ শুধুমাত্র একটা ব্যাসের প্রান্তবিন্দু দুটো স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। তো এটা হলো 6 নম্বর যে সূত্র আলোচনা করলাম, তার একটু বোঝানোর জন্য কিছু কথা বলতে পারে, এটা ব্যাখ্যাই। এবার আসি 7 নম্বর। 7-এর ক আছে, তাই ক আমরা বোঝাচ্ছি। দেখো এখানে বলা আছে একটি বৃত্ত ও একটি রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। জাস্ট এটা হলো সূত্রের হেডিং মনে রাখার জন্য। আসলে সূত্র শুরু হয়েছে এখান থেকে। এটা দ্বারা কি বোঝায়? একটা বৃত্ত, এই যে বৃত্তের সমীকরণ ধরো এটা, বৃত্তটা ধরলাম এরকম, এবং ও এত একটা রেখাটা ধরলাম ধরো এরকম। এটা একটা রেখার সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণের কোনো একটা রাশি দিয়ে লেখা আছে এটা সমান 0, আর রেখার সমীকরণ কোনো একটা রাশি দিয়ে, ধরো রাশি এবং একটা নাম দিচ্ছি, এটা সমান 0 দেওয়া আছে। এখন বলছে যে এই যে রেখা, বৃত্ত এবং রেখার ছেদবিন্দু আছে, ছেদবিন্দু দিয়ে যে যায় এমন আর একটা বৃত্ত। তো আমি যদি এখান দিয়ে কল্পনা করি, এখানে আরও কিন্তু বৃত্ত অঙ্কন করা যায়। বৃত্ত অনেকগুলোই হবে, এভাবে অঙ্কন করে এভাবে আঁকলাম। তো আবার এই শুরু এইটুকুন স্পর্শ করে এভাবে চলে যাবে। তো এই যে এই ছেদবিন্দু দুইটা আছে, ছেদবিন্দু দুইটা দিয়ে যে আরও বৃত্ত অঙ্কন করা যায়, সেই বৃত্তগুলোর সমীকরণের নির্ণয় সংক্ষেপ সূত্র হচ্ছে এই যে বৃত্তের সমীকরণের বাম পক্ষ ডান পাশে কিন্তু 0 নিয়ে সেটা পুরোটা লিখব। এই যে লিখছি, এই যে সমীকরণের মধ্যে দেখো এটা প্লাস কে ইন্টু রেখার সমীকরণের বাম পাশের পুরোটা লিখবো, ডান পাশে কিন্তু 0 বানাতে হবে। তারপর এই যে পুরোটা লিখলাম, এই যে লিখলাম, এটা ইকুয়াল টু 0। অর্থাৎ বৃত্তের সমীকরণ ইন্টু কে ইন্টু সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0। এটা হলো একটা রেখা এবং একটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়ের সংক্ষেপ সূত্র। এই কে কিন্তু ধ্রুবক। এখন আসি খ, তোমরা খাতায় তুলে নাও। এটা হচ্ছে 7-এর খ। এটা হচ্ছে দুটি বৃত্তের ছেদবিন্দুগামী, এখানে হেডিং হবে দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তার মানে পরেরটা আর কিন্তু হবে না, কি বললে, রেখা হবে না, এটাও কিন্তু বৃত্ত হবে। সেক্ষেত্রে কি হবে, এখানেও চেঞ্জ হবে। তাহলে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, দুইটা বৃত্ত এরকম আর একটা বৃত্তর সাথে এরকম ছেদ করছে। এই যে ছেদ করলো, এই ছেদবিন্দু দিয়ে যে যায় আরও বৃত্ত অঙ্কন করা যায় অনেক, সেই বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্ষেপ সূত্র হচ্ছে প্রথম বৃত্ত লিখব, বৃত্তের সমীকরণের বাম পক্ষ ডান পাশে কিন্তু 0 বানাতে হবে, প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0। এটা কিন্তু সংক্ষেপ সূত্র। এখানে কিন্তু বৃত্ত, এই বৃত্ত আছে, এখানে কিন্তু বৃত্ত। তাহলে তোমরা কি লিখবা খ নম্বরে, দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এত বৃত্ত এখানে নাম দিবা, ধরো এটা G1 F1 C1, আর একটা নাম দিলা x² প্লাস y² প্লাস 2G2 x প্লাস 2F2 y প্লাস C2 ইকুয়াল টু 0। দুইটা বৃত্ত আলাদা আলাদা নাম দিলাম।
তাহলে এখানে হবে হলো G1 F1 C1, আর এখানে ওই দ্বিতীয় বৃত্তটার G2 F2 C2 দিয়ে তোমরা লিখে রাখতে পারো, কি বলে সূত্র লিখে রাখতে পারো। তাহলে আমরা 7 নম্বর দেখলাম হলো দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ এবং একটি বৃত্ত এবং একটি রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখন আমরা 8 নম্বর সূত্র নিয়ে আলোচনা করি। তো 8-এর যে সূত্রগুলো সেটা তুলেছি। 8-এর সূত্রের নাম হবে স্পর্শ করার শর্ত। তো দুইটা অংশ আছে, বৃত্ত স্পর্শ করে দুইভাবে, সেজন্য এটা দুইটা অংশ ক এবং খ। ক নাম্বারটা আলোচনা করতেছি। আগে দেখো, দুটি বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। এটাই কিন্তু সূত্র, এই যেটা বাংলা কথা, সূত্রের বাংলা কথা, সেটা আমি চিত্র দিয়ে বুঝাইছি। এখন যদি বহিস্থভাবে স্পর্শ করে, এটা দ্বারা কি বোঝায় আসলে? দুইটা বৃত্ত, খেয়াল করো, বাইরে থাকবে, দুইটা বৃত্তই আবার স্পর্শও করবে, বাইরে আছে কিন্তু একটার মধ্যে কিন্তু ভিতরে ঢোকেনি, কিন্তু এই যে কোনো একটা বিন্দু দিয়ে যাবে, একটা বিন্দু কমন বিন্দু থাকবে, এরকম এভাবে স্পর্শ করলে তাকে বলা হয় বহিস্থভাবে স্পর্শ করছে। তো তাই আমরা দুইটা বৃত্ত নিয়েছি, দুইটা বিন্দু যদি এভাবে বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে, ধরলাম এটা কেন্দ্র, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 সমান লেখা যায় এই বৃত্তের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। তো যদি এই কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া থাকে কোনোভাবে, আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে C1 C2 বের করতে পারবো। তারপর R1 আর R2 যোগ করলে এটা সমান হবে, সেই শর্ত কিন্তু আমরা প্রয়োগ করব। এখন হলো যদি অন্তস্থভাবে স্পর্শ করে, খ, অন্তস্থভাবে স্পর্শ করা দ্বারা কি বোঝায়? একটু আমি এই চিত্রটা বাম পাশে অঙ্কন করতেছি। অন্তস্থ স্পর্শ দ্বারা আসলে কি বোঝায়? ধরো একটা বড় বৃত্ত অঙ্কন করলাম, আর একটা বৃত্ত, এটার কেন্দ্র হচ্ছে C1, আর একটা বৃত্ত ভিতর থেকে এভাবে স্পর্শ করছে, এটা হচ্ছে C2। এখন এইটুকন যদি হয় ছোট বৃত্তের ব্যাসার্ধ মানে R2, আর এই পুরোটুকন যদি হয় এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে R1। তাহলে ব্যাসার্ধ দ্বয়ের কেন্দ্র দ্বয়ের মধ্য দূরত্ব এইটুকন C1 C2 হবে, পুরোটুকুন কিন্তু R1, সেই R1 থেকে বিয়োগ করতে হবে কিন্তু R2। বিয়োগ করে কোনটা ছোট কোনটা বড় আমরা তত বুঝতে পারবো না, এই জন্য এটা হলো সূত্র। খেয়াল করে এই ক্ষয়ের যে সূত্র, কথা বাংলা কথা লিখছি, সেই বাংলা কথার একটু চিত্র দিয়ে যদি দেখায় দাও এভাবে, মূল কথা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের পরম মানের সমান। পরম মান মানে মডুলাস। তো এটা হচ্ছে 8 নাম্বার সূত্র। সূত্রগুলো একটু মনে রাখতে হবে কিন্তু অঙ্ক করার সময়, এই রিলেটেড কিছু অঙ্ক কিন্তু আমাদের সলভ করতে হবে। আর একটা সূত্র লিখছে দেখো, 9 নাম্বার সূত্র। সূত্রটা একটু ব্যাখ্যা করছি বাম পাশে। x1 y1 বিন্দুটি x² y² + 2gx + 2fy + c = 0, এখানে বৃত্তের সাধারণ সমীকরণ। এত বৃত্তের বাইরে অবস্থিত হলে, আসল কথা হলো এটা হলো একটা বিন্দু বৃত্তের উপরে, বাইরে না ভিতরে, কোথায় অবস্থিত সেই কন্ডিশন বা সেটা চেক করার জন্য সূত্র। মনে করেন একটা বৃত্ত, তো এই বৃত্তের সমীকরণ হচ্ছে ওইটা, x² + y² + 2gx + 2fy + c = 0। মনে করো এই বৃত্তের সমীকরণ। এখন একটা বিন্দু x1 y1, বিন্দুর নাম সংখ্যা তো আমরা জানি না, x1 y1 ধরে নিয়েছি, বিন্দুটা ধরলাম এখানে অবস্থিত। তাহলে বিন্দুটা কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত, কিন্তু আমরা সংখ্যা দিয়ে যদি এখানে যদি x y, এখানে g f এর c এর সংখ্যা দেওয়া হয়, একটা নির্দিষ্ট সমীকরণ হয়, সাধারণ সমীকরণ হয় না, তখন এখানে সংখ্যা দেওয়া হয়। তো সেই বিন্দুটা এই বৃত্তের ভিতরে অবস্থিত, বাইরে অবস্থিত না উপরে অবস্থিত, সেটা চেক করব। যদি বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত হয়, তাহলে 1 নাম্বার, বাইরে অবস্থিত হলে এই বিন্দুটা যদি বৃত্তের উপর বসাই দিই আমরা x y এর জায়গায়, তাহলে এটা হয়, দেখো x এর জায়গায় x1, y এর জায়গায় y1, দেখছো এটা > 0 হবে, 0 থেকে বড় হবে। বড় হলে আমরা বুঝবো যে বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। আর যদি বৃত্তের উপরে অবস্থিত হয় তাহলে কিন্তু 0 হবে, এইটার সাথে স্যাটিসফাই করবো, ডান পাশে 0 আছে, 0ই হবে, দেখো 0। আর যদি বিন্দুটা বৃত্তের ভিতরে কোনো এক জায়গায় হয়, মনে করো এইখানে একটা জায়গায় হলো, তাহলে এই বিন্দুটা বৃত্তের উপর বসালে সেটা 0 থেকে ছোট হবে। এই যে 3টা টেস্ট, এই 3টা টেস্ট দ্বারা আমরা বুঝবো যে একটা বিন্দু বৃত্তের কোথায় অবস্থিত। আমরা 9 নম্বর সূত্র আলোচনা করলাম। 10 নম্বর সূত্র এই চ্যাপ্টারের শেষ সূত্র। সূত্র হলো বৃত্তের পোলার সমীকরণ। সমীকরণে আসলে সিস্টেম দুই রকম, একটা হলো কার্তেশীয় আকার, একটা হচ্ছে পোলার আকার। তোমরা
সরলরেখার চ্যাপ্টারে দেখে আসছো, সরলরেখারও কিন্তু আমার পুরোটাই ভিডিও আছে 3.1 থেকে 3.7 পর্যন্ত। তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখবা, তাহলে বুঝতে পারবা। তো স্থানাঙ্ক সিস্টেম দুইটা, একটা পোলার স্থানাঙ্ক, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। স্থানাঙ্ক সিস্টেমে যেহেতু দুই সিস্টেম স্থানাঙ্ক হয়, তাই সমীকরণ দুই রকম, যত রকম সব ছিল কার্তেশীয় আকার। এখন আসলাম হলো পোলার আকার। তো আমরা বৃত্তের কার্তেশীয় সমীকরণ কিন্তু আমরা এটা জানি, সাধারণ সমীকরণ 2x² প্লাস y² প্লাস 2gx, হ্যাঁ, প্লাস 2fy প্লাস c = 0, এটা কিন্তু আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ। এটা কিন্তু কার্তেশীয় আকার, হ্যাঁ, কার্তেশীয় আকার। পোলার আকার কি? কার্তেশীয় পোলার মধ্যে সম্পর্ক কি এর আগে কিন্তু দেখানো হয়েছে। x = r cos θ আর হচ্ছে y = r sin θ। এটা কিন্তু কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক। পোলারের কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে xy থাকে, আর পোলারের স্থানাঙ্ক থাকে r θ। এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। আর একটা হচ্ছে r² = x² প্লাস y²। এটা কিন্তু পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। যেহেতু এটা কার্তেশীয় সিস্টেমের বৃত্তের সাধারণ সমীকরণ, এটাকে যদি পোলারে নিতে চাই, তাহলে এই x² এর জায়গায় x² y² এর জায়গায় r², আর এই যে x এর জায়গায় r cos θ, y এর জায়গায় r sin θ যদি বসাই দিই, অর্থাৎ যেই সমীকরণের মধ্যে x y থাকবে সেটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, আর যে সমীকরণের মধ্যে r θ থাকবে সেটা হচ্ছে পোলার সমীকরণ। পোলার আকারে কার্তেশীয় মধ্যে চেনার জন্য সহজ উপায়। তো এই সমীকরণটাকে যদি দেখো, x² y² এর মান যদি r² বসাই দেই, তারপরে 2g, x এর জায়গা হচ্ছে r cos θ, আবার 2f, y এর জায়গা হচ্ছে r sin θ প্লাস c = 0। খেয়াল করো, এখান থেকে এই যে r² থাকলো, এই দুই জায়গা থেকে যদি 2r কমন নেই, থাকে কি g cos θ প্লাস f sin θ প্লাস c = 0। দেখো এই যে এইটাই হলো পোলার সমীকরণ। জাস্ট কার্তেশীয় সমীকরণকে আমরা পোলার সমীকরণে কনভার্ট করলাম, এটাই সূত্র। তো পোলার সমীকরণ যদি এই আকারে থাকে, তার জন্য কেন্দ্রের স্থানাঙ্ক এটা হয়, কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে এটা। এটা জাস্ট বুঝালাম। এটা অঙ্ক করতে চাই কিন্তু প্রয়োজন হতে পারে যখন এই পোলার সমীকরণ আকারে বের করতে বলে। আরেকটা হচ্ছে, দেখো 2 নম্বরে লেখা আছে যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পোলার সমীকরণ। এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। কিন্তু আমরা বৃত্তের আরেকটা সমীকরণ, অনেক পরিচিত একটা সমীকরণ, এটা ছিল x² প্লাস y² = a²। এর কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে অবস্থিত, ব্যাসার্ধ হচ্ছে a। তাহলে এটাকে যদি আমরা পোলারের স্থানাঙ্কে নিয়ে আসি, x² r² সমান কিন্তু একটু আগে কিন্তু সূত্র দেখলাম x² y² সমান কিন্তু r²। তাহলে যদি আমরা বসাই, তাহলে r² সমান a², তাহলে স্কোয়ার যদি তুলে দেই r = a। তো r = a যদি থাকে, তাহলে আমরা বুঝে নেব এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণটা পোলার আকারে আছে, ব্যাসার্ধ হচ্ছে a। তো এই হলো এই চ্যাপ্টারের 4.1 এর বাকি সূত্রগুলো। আমরা এর আগের চ্যাপ্টারে 5 পর্যন্ত আলোচনা করেছিলাম, আগের লেকচারে আর কি, 1 নম্বর লেকচারে। তো আজকে আমরা কয়টা সূত্র আলোচনা করলাম? 6, 7, 8, 9, 10 নম্বর পর্যন্ত সূত্র আলোচনা করলাম। তোমাদেরকে এই সূত্র নিয়ে একটু অ্যানালাইসিস করতে বললাম। এই সূত্র রিলেটেড কিছু অঙ্ক সমাধান তোমরা দেখে দেখে একটু চেষ্টা করবা যাতে সূত্রটা আয়ত্তে আসে। এর পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারে যে বাকি অঙ্ক আছে আর কি, সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।